কি হলো, চুপ করে আছো কেন? কিছু একটা বলো। আমরা যে একসাথে থাকবো এই সুন্দর স্বপ্নটা দেখতে তো আর কোনো খরচা লাগে না, তাই না? কিন্তু একসাথে থাকার জন্য অন্য কিছু একটা দরকার হয়। কি? বাবা, এত কথা বলার পরেও তুমি কিছুই বুঝতে পারলে না দেখছি। ওরা দুজনে আমাদের আশীর্বাদ দিয়ে কি বললো মনে আছে তো? 10টা বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকো। আমি ওদের কথা কি করে ফেলি বলো তো? বিরাট অনেক বেশি স্বপ্ন দেখছো। বিরাট, এখনো তো ক্যাবটা এলো না। এই আর 2 মিনিট, এক্ষুনি চলে আসবে। বিরাট আঙ্কেল ফোন করছেন। আচ্ছা, তোরও দেখো কি বলছেন। হ্যালো আঙ্কেল। কোথায় আছিস মা জননী? বাড়ি ফিরছি আঙ্কেল। বাড়ি না এলে আর কোথায় যাবি মা? কোথায় আছিস? কোথায় গেছিলি? দিদিকে দেখতে এসেছিলাম। বিরাটকে নিয়ে গেছিলিস? হ্যাঁ আঙ্কেল, আমি বিরাটের সাথে ওর গাড়িতেই এসেছিলাম। এসব কি মা? দেবসেনা সবাই বাড়িতে বিয়ে করে গেছে, এখনো বাড়িটাকে চেনেই নি, তার মধ্যে তুই একা বিরাটকে নিয়ে ও বাড়িতে চলে গেলি? ঠিক না মা। কেন আঙ্কেল, নিয়ে আসা উচিত হয়নি? ওকে নিয়ে যাওয়াটা উচিত হয়নি মা। পরশুদিনই বিয়ে বাড়িতে রাম আর বিরাট ঝগড়া করেছে তোর ব্যাপারে। এইরকম অবস্থায় তুই আবার ওদের বাড়ির মধ্যে গিয়ে ঝগড়া করেছিস, গায়ে হাত দিয়েছিস। এইসব কি হচ্ছে মা? কি হলো? ওই বিরাট গিয়ে রামের বাবার গায়ে হাত তুলেছে, এসব ঠিক না মা। এই তাড়াতাড়ি যায় না, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলে যাচ্ছে। আর মা, এই সব থেকেই দেবসেনার জীবনে সমস্যা আসবে। তখন বিরাট কি আসবে ঠিক করতে? কাকে কখন কোথায় নিয়ে যাওয়া উচিত এটা চিন্তা করা উচিত মা। না আঙ্কেল, আসলে নাও না হ্যাঁও না। তোর দেবসেনাকে দেখার ইচ্ছে হলে তুই আমাকে বলতে পারতিস, প্রণবকে বলতে পারতিস, আমরা নিয়ে যেতাম। এটা কি বোকার মতো কাজ করলি তুই বলতো? না আঙ্কেল, এতে বিরাটের কোনো দোষ নেই। এখনো কি কথা বলছি ও এত ফোনে? কখন যে যাবে কে জানে। ভুল আর ঠিকের প্রশ্ন নয় মা, ওদের বাড়িতে গিয়ে ওদের গায়ে হাত তোলাটা গুন্ডাগিরি হচ্ছে। উনি কেন মিথ্যে কথা বলবেন? প্রথমে বিরাটকে নিয়ে যাইনি, একাই গিয়েছিলাম। কিন্তু চক্রবর্তী আঙ্কেল দিদির সঙ্গে আমাকে দেখা করতে দেননি। আমায় কাঁদতে দেখে বিরাট কি হয়েছে জিজ্ঞেস করে, তারপর ও আমার সাথে গিয়েছে। ওনার এইরকম ব্যবহার করার কারণ আছে মা। তুই ওনার ছেলেকে বিয়ে করতে রাজি হসনি, বিয়ে বাড়ি থেকে পালিয়ে গেলি, তাই তো ওনার রাগ হতেই পারে। সেই জন্য উনি এরকম ব্যবহার করেছেন। সব ব্যাপারটা জানা সত্ত্বেও তুই বিরাটকে নিয়ে ও বাড়িতে গেলি কেন? আঙ্কেল, বিরাট শান্তভাবেই ওনাদের সাথে কথা বলছিল, কিন্তু আঙ্কেলই ওর ওপর প্রথম হাত তোলেন। আমাদের পরিস্থিতিটা এমন জায়গায় গিয়ে দাঁড়ালো যেন সুগার পেশেন্টের গায়ে ক্ষত হয়েছে, ক্ষতটা শুকাচ্ছেই না, তার উপরে যেন আবার আঘাত লেগেছে। তাড়াতাড়ি বাড়ি আয় মা। বিরাট, আঙ্কেলকে চক্রবর্তী আঙ্কেল সব কথা ফোন করে জানিয়ে দিয়েছেন। আঙ্কেল তোমার উপর খুব রেগে গেছেন। সময় যদি একবার চলে যায় আমার কোনো কাজ হবে না। জননী, তুমি কোনো টেনশন নিও না, আমি ওনার সাথে কথা বলবো। দরকার হয় আমি ওনাকে বোঝাবো। তুমি এইসব আমার উপর ছেড়ে দাও। না বিরাট, কোনো ব্যাপার না, আমি একা চলে যাব। বিরাট, ওকে তাড়াতাড়ি পাঠাও। ক্যাবটা তো এক্ষুনি চলে আসবে, আমিও তোমার সঙ্গে যাব। ঠিক আছে। ছ্যা, বলুন ম্যাডাম। যা বলছি সেটা মন দিয়ে শোনো। জননী এখন গাড়িতে উঠছে, গাড়ির নাম্বার হলো KA05A3241। এখন থেকেই তোমার কাজটা যেন শুরু হয়ে যায়। KA05
AE3241। তুমি গাড়িটা স্টার্ট করার পরেই ফোনটা সুইচ অফ করে দেবে, কারণ তখন যদি তোমার ফোনে অন্য কল আসে তাহলে টার্গেট মিস হয়ে যেতে পারে। ও এখন সোজা জিটি রোড ধরে চলে যাবে, ওখান দিয়েই ও ব্রিজে উঠবে। ব্রিজ থেকে নামার সময়ই ওর গল্পটা যেন শেষ করে দেওয়া হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে। আবার বলছি আমি তোমাকে, ফোনটা তাড়াতাড়ি সুইচ অফ করে দাও। আরে বিরাটও তো ওর সাথে যাচ্ছে। শিট, কি করব আমি এবারে? আরে কি করলাম আমি? জননী, কেন এত চিন্তা করছো বলো তো? আজ যা হলো সেগুলো নিয়ে চিন্তা করছো তো? দেখো, আজ যা কিছু হয়েছে সেটাতে তোমার কোনো রকম দোষ নেই, সুতরাং তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। ভগবান যা করেন মঙ্গলের জন্য। আমি তোমার সঙ্গে আছি। অতীতের কথা ভুলে গিয়ে তুমি ভবিষ্যতের কথা চিন্তা করো, দেখবে ভালো থাকবে তুমি। কি করে পারবো বিরাট? দিদির সাথে দেখা করতে গেলাম কিন্তু কথা হলো না। আর তাছাড়া ওর চোখে আজকে আমি খারাপ হয়ে গেলাম, অথচ এই দিদি আমার এতদিন মায়ের মতন ছিল। ও আমার দিদি হলেও আমার চোখের জল মুছিয়ে দিয়েছে। সমস্ত পরিস্থিতিতে ও আমার পাশে দাঁড়িয়েছে আর আমায় ভরসা জুগিয়েছে, কিন্তু আজকে আমি যে কি করলাম? নিজেকে সামলাও জননী। আজ যা হয়েছে তার জন্য আমিও দায়ী, তাই আমি এটাকে ঠিক করেই ছাড়বো। তোমার শান্তির জন্য আর খুশির জন্য আমি সব করতে রাজি আছি। ড্রাইভার, জল আছে? না, নেই স্যার, সরি। আচ্ছা ঠিক আছে, সামনে একটা দোকানে দাঁড়াবেন প্লিজ। ওকে স্যার। দাদা, এখানটা একটু দাঁড়ান। এক মিনিট জননী, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এক বোতল জল দিন না। ড্রাইভার, চলুন চলুন। ওকে স্যার। আমার গাড়ির সাইলেন্সার ব্লক করার প্ল্যানটা তো ঠিকই ছিল, কিন্তু ওকে পাঠানোর জায়গায় বিরাটও ওর সাথে যাচ্ছে। আমি এত কিছু ভাবলে এখন হবে না। বিরাটকে ফোন করে আমাকে জানতে হবে, তখনই সব সন্দেহ দূর হবে। ইয়েস, ও যদি মাঝে নেমে যায় তাহলে প্ল্যানটা আমার ভাবার মতনই হবে। রিল্যাক্স জননী, কিচ্ছু হবে না। এবার কেন ফোন করছে? হ্যালো নীলি, কেন ফোন করেছিস বল? বিরাট কোথায় তুমি? কেন? আমি এমনি জিজ্ঞেস করছি, বলো না বিরাট কোথায় তুমি? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, সেই জন্য ক্যাবে করে বাড়ি যাচ্ছি।
সে কি? বিরাট, ক্যাবে করে তুমি কেন যাচ্ছ? আমাকে যদি একবার বলতে আমি মেকানিককে নিয়ে চলে যেতাম। আসলে ওই জননী আমার সঙ্গে ছিল, তাই ক্যাব বুক করলাম। হ্যালো হ্যালো বিরাট, শুনতে পাচ্ছ তুমি? হ্যালো 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 বিরাট, তুমি কি বলছো? আমি কিছু শুনতে পাচ্ছি না। নেটওয়ার্কের প্রবলেমটা এখনই হতে হলো। আপনি যে নম্বরে ফোন করেছেন নাম্বারটি এখন বন্ধ আছে। বলার সাথে সাথেই ফোনটা সুইচ অফ করে দিয়েছে। ভগবান, কি করব আমি এখন? আমাকেই এখন লরিতে ধাক্কা খেয়ে মরতে হবে। উফ। হে ভগবান, আমি এটা এখন কি করে আটকাবো? এই বিরাট আবার ক্যাবে করে যাচ্ছে। এখন যদি ওকে ফোন করে আমি নেমে যেতে বলি, তাহলে আমি কেন নামতে বলছি সেই নিয়ে অনেক প্রশ্ন করবে। ভগবান, ও যদি সত্যিটা জেনে যায়, জননী মরবে না, উল্টে বিরাট আমাকেই খুন করে দেবে। কি করব? ইয়েস, কারেক্ট। দুজনের কাউকেই ক্যাবে করে যেতে হবে না। আমি ওদিকেই আমার গাড়ি নিয়ে যাব আর বলবো ওদের দুজনকেই পিক আপ করে নেব। তখন আর আমার উপর কেউ সন্দেহ করবে না, আর আমি বেঁচে যাব। কারেক্ট। আপনি যে নম্বরে ফোন করেছেন নাম্বারটি এখন বন্ধ আছে। দয়া করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। ভগবান, হ্যাঁ, নেক্সট উইকে দিয়ে আসবো। আর রেগুলার পেশেন্ট আসলে বলে দেবেন, আমি নেক্সট উইকে জয়েন করব। ইনকেস যদি কোনো রকম এমার্জেন্সি হয়, তাহলে আপনি হসপিটালের রেগুলার ডক্টরদের সঙ্গে যোগাযোগ করবেন। ইয়া, বাই। ডক্টর, ও শোভা ম্যাডাম, কেমন আছেন? আপনার জন্য আমি এখানে অপেক্ষায় ছিলাম। বলুন, আপনি কি খাবেন? টি, কফি, জুস? কিচ্ছু লাগবে না। আপনি তো বিয়ের খুশিতে হসপিটালের কথা ভুলেই গেছেন, তাই না? হ্যাঁ, আমাদের তো রেগুলারই পেশেন্ট থাকে ম্যাডাম। আমি নেক্সট উইকে যাব, সেটাই বলছিলাম ওদের। তাহলে তো কাজ শুরু করে দিচ্ছেন। হাজির তো হতেই হবে। লেট মি সি। ডক্টর, আমি সবসময় আপনার ভালো চেয়ে এসেছি। জননীর সাথে বিয়ে করে আপনি সুখে শান্তিতে ঘর সংসার করবেন, এটাই স্বপ্ন দেখেছি। কিন্তু ওই বিরাটের জন্য আমরা দুজনেই ঠকে গেলাম। শুধু সেটাই না ম্যাডাম, ওরা আমাদের বাড়ি এসে আমার ওয়াইফ দেবসেনার সঙ্গে দেখা করার বাহানায় জননীকে নিয়ে এসে আমার বাবার সঙ্গে খুবই দুর্ব্যবহার করেছে ওরা। ওদের মানসিকতা খুবই নিচু। কি করলো ডক্টর? ওরা আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে, আর আমার বাবার গায়েও। ছি! আরে, এই যে বিরাট আছে, এ একেবারে অসভ্য। ওর দ্বারা আপনার বা আপনার বাবার কোনোদিন সম্মান নষ্ট হবে না। না ম্যাডাম, ওকে আমি কোনোদিনও ছাড়বো না। আমি একজন ডক্টর। আমি এটা জানতাম যে স্টেথোস্কোপই আমার অস্ত্র, কিন্তু আমার কাছে ওটার আর কোনো প্রয়োজন নেই। বন্দুক, আমি বন্দুকের জন্য একটা লাইসেন্সের অ্যাপ্লাই করেছি। ছুরি কাঁচি নিয়ে অপারেশন করা এই হাতে এইবার ওর জন্য বন্দুক ধরতে হবে। সাবাস ডক্টর, ভালো বললেন তো। আপনি এভাবে প্রতিশোধ নেবেন? সময় খারাপ হলে সব উল্টোপাল্টা হয়ে যায়। ডক্টর গানম্যান হয়ে যাবে। বাহ! না ম্যাডাম, আমার কথাগুলো হয়তো আপনি সিরিয়াসলি নিচ্ছেন না। ওকে খুন করার জন্য ভগবানের পৃথিবীতে পাঠিয়েছেন আমাকে। শুনুন ডক্টর, আমি তখন থেকে শুনে যাচ্ছি বলে আপনিও প্রতিশোধ, গান এসব আজে বাজে কথা বলে যাচ্ছেন। রিয়ালিটিটা বুঝুন। প্রতিশোধ নিয়ে কি হবে? কিচ্ছু হবে না। আমরা দুজন একসাথে জোট বেঁধেছিলাম, তার কারণটা কি? নাগমণি।
নাগমণির জন্য। ডক্টর, আগে সেটার ব্যাপারে ভাবুন। আপনি দেখুন, যাই হোক না কেন দেবসেনা আপনার ওয়াইফ, ওর সাহায্যে নাগমণি নিয়ে আসুন। কি বলছেন ম্যাডাম আপনি? আমাদের তো সবে বিয়ে হয়েছে। এত তাড়াতাড়ি যদি নাগমণির বিষয়টা আমি তুলি, দেবসেনা আমায় খারাপ ভাবতে পারে, আমার সম্পর্কে খারাপ ধারণা হতে পারে ওর। ঘোড়ার ডিম। ডক্টর, দেবসেনা আপনার ওয়াইফ। তাও ম্যাডাম, দেবসেনা যদি জানতে পারে যে নাগমণির জন্য ওকে আমি বিয়ে করেছি, তখন কি ভাববে ও? কিচ্ছু করবে না। দেখুন, জননীকে কেন ভালোবেসেছেন? নাগমণির জন্য। তারপরে কি করলেন? কেন, কি করলাম আমি? সত্যি ভালোবেসে ফেললেন, নাগমণির কথা ভুলেই গেলেন। এখন দেবসেনাকে বিয়ে করেছেন। ইনডিরেক্টলি একই উদ্দেশ্যে তো। এখন আমার ওয়াইফ, ফ্যামিলি এইসব বলে একেবারে সেন্টিমেন্টাল কথা বলছেন। হুম, দেখুন ডক্টর, ওই নাগমণি যদি আপনার হাতে আসে তাহলে সব প্ল্যান সাকসেস হয়ে যাবে, আর সেই সাকসেস দিয়ে আপনার স্ট্যাটাস আরো বাড়বে। দেখুন ডক্টর, ওই নাগমণি যদি আপনার হাতে আসে তাহলে সব প্ল্যান সাকসেস হয়ে যাবে, আর সেই সাকসেস দিয়ে আপনার স্ট্যাটাস আরো বাড়বে। এখন নাগমণি সহজেই পেতে পারেন, তাও আপনার ওয়াইফের মাধ্যমে। পৃথিবীতে সন্তান আনার আগে নাগমণিটা নিয়ে আসুন। বুঝতে পেরেছেন ডক্টর? ম্যাপে কোনো শর্টকাট দেখতে পেলে। এই শর্টকাটটা নিলে বিরাটের গাড়িটা আমি দেখতে পেয়ে যাব। স্যার, পেমেন্টটা ক্যাশে দেবেন না অনলাইন ট্রান্সফার করে দেবেন স্যার? আপনার কিসে লাগবে বলুন। স্যার, ক্যাশ দিলে ভালো হয়, বাড়িতে জিনিসপত্র কেনার আছে। ও, কজন সন্তান আপনার? দুজন স্যার, ছেলে না মেয়ে? এক ছেলে আর এক মেয়ে স্যার। হ্যাঁ, খুব ভালো। জননী, ঘুম পাচ্ছে নাকি? ঘুম কি করে পাবে বিরাট? তাহলে এরকম সাইলেন্ট হয়ে আছো, মৌনব্রত পালন করছো? কথা বলার জন্য মন ভালো থাকা উচিত। এক কথা এতক্ষণ ধরে ভেবো না জননী, বাদ দাও। আমি তো তোমার সঙ্গেই আছি চিরকাল। আঙ্কেলকে আমি বুঝিয়ে সব বলে দেবো। আমাদের এই বাড়িতে এসে আমার আর আমার বাবার গায়ে হাত তুলে গেল বিরাট। ওকে আমি কিছুতেই ছাড়বো না, ওর একটা ব্যবস্থা আমায় করতেই হবে। রাম, আই এম রিয়েলি সরি। বিরাট আজকে এ বাড়িতে এসে যা করেছে সেটা আমার সত্যি একদম ভালো লাগেনি। ও ঠিক কাজ করেনি, কিন্তু সবকিছুই তো করে গেছে, আর কি বাকি আছে? না দেবসেনা, ও আমাদের বাড়িতে এসে আমার আর আমার বাবার গায়ে হাত তুলেছে। ওই বিরাটকে আমি কিছুতেই ছাড়বো না। রাম, আমি মানছি সব কথা, আর সেই জন্যই তো আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দরকার হলে বাবার পায়ে ধরেও ক্ষমা চাইতে পারি আমি। তুমি যদি ক্ষমা চাও তাহলে ওর অন্যায় কি ক্ষমা করে দেব? যার বলার সেই কিছু বলছে না, ও তো অপমান করে চলে গেছে। হ্যাঁ রাম, আমি মানছি, আর সেই জন্যই তো ওদের হয়ে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইতে রাজি। এটা কি করে সম্ভব দেবসেনা? জননীকে বিয়ে করতে গিয়ে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, সবই আমার কপাল। দেখো, তোমার বোন জননী, ওর আমার উপর রাগ বা ক্ষোভ ছিল কিনা জানি না, তবে মনে হচ্ছে ও কোনো প্রতিশোধ নেবে বলে ঠিক করেছিল। সেই জন্য এইসব করছে ও। তবে ও তো এখানে একাও এসে কথা বলতে পারতো আমার বাবার সঙ্গে। ওই লম্পটটা কেনার এখানে কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, এসব বাদ দিলাম।
তুমি ওখানে যাওয়ার পরে ওই বিরাটকে আটকে আমাদের সম্মান কি বাঁচিয়েছো? ওদের আমি কোনোদিনও ক্ষমা করব না। তুমি হয়তো কথাগুলো ঠিকই বলছো, এগুলো সত্যি ভাবার মতো। আমিও তো মনে মনে তাই ভাবছি। জননী আগে তো কখনো আমার কথার অমান্য করেনি, কিন্তু আজকে আমি যখন ওকে বলতে গেলাম ও তখন আমার কোনো কথা না শুনেই চলে গেল। হ্যাঁ, এবার বুঝতে পারছো? তুমি যদি একটু ভেবে দেখো তাহলে সবটা বুঝতে পারবে। হ্যাঁ রাম, জননী যে বিরাটকে বিয়ে করবে সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু বিয়ের আগে বিরাটের সাথে এই বাড়িতে এসে ও নিজের দিদির বাড়িতে এইভাবে একটা অশান্তি লাগিয়ে দিয়ে যাবে আমি ভাবিনি। তুমি সব বাদ দাও দেবসেনা, তুমি কেন এইসব কথা আবার মনে করাচ্ছ? এই সমস্যাটার কি ট্রিটমেন্ট করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। বল নীলি। বিরাট, বিরাট তুমি কোথায় আছো? হ্যালো যেভাবেই হোক গাড়িটাকে দাঁড় করিয়ে তুমি গাড়ি থেকে নেমে যাও বিরাট। হ্যালো হ্যালো বিরাট, বিরাট হ্যালো। বলছি যে গাড়িটাকে দাঁড় করাও আর তুমি নেমে যাও গাড়ি থেকে। নীলি, এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। মেন রোডে ওঠার পর ফোন করছি আমি। এত জোরে চিৎকার করে বলছি তাও শুনতে পাচ্ছে না। শোভা, একটা নারী হয়ে ওই রামকে তুই হাত করতে পারলি না? নারীদের অসাধ্য কোনো কাজ নেই, এরকমটাই তো সৃষ্টির প্রথম দিন থেকে হয়ে আসছে। বল, তুই যদি না পারিস আমি নারীর রূপ ধারণ করে তোর কাজটা করতে যাব। গুরুদেব, ওকে আমি অনেকবার বুঝিয়েছি, কিন্তু ও কিছুতেই মানতে চাইছে না। আমিও ছেড়ে দেব না। ওই নাগমণি আমি দেবসেনার মাধ্যমে আনিয়েই ছাড়বো। শোভা, তুই তোর মতো করে চেষ্টা করবি, কিন্তু এখন আমি যেটা বলছি ঠিক সেইভাবেই কাজ কর, সহজভাবে। বলুন গুরুদেব। আপনি কি চেনেন নাকি ওকে? চিনি না স্যার। তাহলে এইভাবে গাড়ি চালাচ্ছেন কেন উনি? ড্রাইভার স্যার, একটু গাড়িটা সাইড করো তো। ওকে স্যার।
জননী, আরে জননী, জননী, আরে জননী, এই জননী কি হলো? জননী, এটা কি দেখলাম? জননী এত বেশি শক্তিশালী? জননী, জননী, কি হয়েছে? মন খারাপ করে বসে আছিস কেন? তুই তো দেখছি কফিটাও খাসনি। তোকে কফি দেওয়ার পর আমার দুবার কফি খাওয়া হয়ে গেছে। এনিথিং সিরিয়াস? প্রণব, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আমার সঙ্গে যা যা হচ্ছে তার পিছনে কারণটা কি? এইসব করে কার কি লাভ? কি হয়েছে জননী? আমি আর বিরাট দিদিকে দেখতে গিয়ে ওদের বাড়ি থেকে ফেরার সময় আমাকে কেন মেরে ফেলার চেষ্টা হলো বলতো? সেই সময় তো তোর সাথে গাড়িতে বিরাটও ছিল। হ্যাঁ, ওই সময় অ্যাটাক হয়েছে মানে সেটা বিরাটের ওপরেও হতে পারে, তাই না? সেটা কি করে সম্ভব? আসলে বিরাটের গাড়ি খারাপ হয়ে যায়, তখন আমি ঠিক করে আমি ক্যাবে করে চলে আসব। আমি তো একাই আসছিলাম। হঠাৎ তখনই আঙ্কেল ফোন করে। বিরাট আঙ্কেলের সঙ্গে কথা বলতেই আসছিল। ও না এলে ক্যাবে তো আমি একাই থাকতাম, তাই না বল? কি চিন্তা করছিস তুই? বল না প্রণব। না জননী, আমার মনে হচ্ছে যে এই অ্যাটাকটা হয়তো তোকে উদ্দেশ্য করে করা হয়নি। এটা তুই কি করে বলছিস প্রণব? তুই একবার চিন্তা করে দেখ জননী, গাড়িটা খারাপ হওয়ার পরেই তো ক্যাবটা এসেছিল। তারপর তুই ক্যাবে করে এলি, আর কেই বা আগে থেকে জানবে যে তুই ক্যাবে করে বাড়ি ফিরবি? আমার তো মনে হচ্ছে তোরা দুজন সাথে থাকার সময় কেউ প্ল্যান করেছে আর তারপর ফলো করেছে। মাঝে গাড়িটা খারাপ হওয়ার পর ও হয়তো তোদের জন্য ওখানে ওয়েট করেছে। তুই যে একা ক্যাবে করে আসবি সেটাই তো তুই ভেবেছিলিস। আর তখন কিন্তু অ্যাটাক করলো না, বিরাট যে এলো তখন অ্যাটাক করলো। মনে হচ্ছে বিরাটকেই অ্যাটাক করেছে। ঠিক আছে, এসব নিয়ে তুই আর মাথা ঘামাস না, সবাইকে একটু সাবধানে থাকতে হবে। শুধু এটুকুই নয়, বিরাট আমাকে আরও একটা কথা বলেছে। বিয়ের দিন আমার মতন দেখতে মেয়েটাকে আমি আর বিরাট ধরবো বলে বেরিয়ে গেছিলাম, তখন নাকি বিরাট একটা বড় সাপ দেখেছিল, কি? কিন্তু সেটা নাকি ওকে কিছুই করেনি। বিরাট, তুই কি কোনো প্রশ্নের উত্তর খুঁজছিস? বল বিরাট। ড্যাড, আশ্চর্য লাগছে বিরাট। আমি ধ্যান করছিলাম, তাও তোর মনের কথা কিভাবে আমি বুঝতে পারলাম সেটা ভাবছিস? দেখ বিরাট, তুই দোলনায় থাকবার সময় তোর হাতে বাঁধা ঘন্টাটার শব্দ শুনে আমি বুঝতে পারতাম। তুই চলতে শুরু করবার পরে তোর পায়ের নুপুরটা যে শব্দ করত সেটা দিয়েই জানতে পারতাম। তুই স্কুল থেকে ফেরার সময় ঘুম চোখে ঢুলতে ঢুলতে আসতি, আমরা বুঝতে পারতাম।
এখন তোর নিঃশ্বাস আর তার মধ্যে থাকা গভীর ব্যথাটাও বুঝতে পারি। বল বিরাট, ওটা কি কারণে? ড্যাড, আমার মনের মধ্যে একটা রহস্য বাসা বেঁধেছে, তার ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছি। সেটা কেন আমাকে বল বিরাট। ড্যাড, আসলে সেদিন বাড়ি থেকে আমি অরিজিনাল জননীকে নিয়ে বেরোলাম, তাও আবার ওই ডুপ্লিকেট জননীকে ফাঁসাবার জন্য। কিন্তু মাঝ রাস্তায় কি করে জানি না বলো ড্যাড, এটা কি করে সম্ভব? এতদিন এগুলো সিনেমা, সিরিয়াল, ফ্যান্টাসিতে দেখেছিলাম আমি। চোখের সামনে এত বড় একটা আকার। বেরোলাম আমি আসল জননীকে নিয়ে, আর ফিরলাম ওই নকল জননীকে নিয়ে। আই এম টোটালি কনফিউজড ড্যাড। সব যদি আমার প্ল্যান মাফিক হয়ে থাকে তাহলে বিরাট, নো নো, তাহলে জননী সেই দিন রুমে আজকে রাস্তাতেও জননী রাস্তায় নেমে দাঁড়ানোর সাথে সাথে লরিটা ওকে ধাক্কা মারার কথা ছিল, কিন্তু লরিটাই ছিটকে অন্যদিকে চলে গেল। কিভাবে? এটা কিভাবে সম্ভব? কতবার বলবো তোমাদের? বাঁচাও! বাঁচাও! বিরাট, তুই যেটা দেখেছিস সেটা মিথ্যে নয়। সেটাই তো ড্যাড, আমি তো সেটাই বলছি। সবকিছু আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ বিরাট, তুই যা দেখেছিস সেটা সত্যি। তুই যে সাপটা দেখেছিস সেটা মিথ্যে নয়। ওটা তোকে ভয় দেখাতে আসেনি, সমস্যায় ফেলবে বলে তোকে দেখা দেয়নি। তোকে কোনো একটা সংকেত দিতে এসেছিল। জিপটাকে ওপরে তুলে তারপর নিচে নামিয়েছে। তোর সাথে যে ছিল তাকে নকল বলে মনে হয়েছে, সেই জন্য ও তোর কোনো ক্ষতি করলো না, তোকে শুধু সাবধান করতে এসেছিল। আস্তে আস্তে সব তুই বুঝতে পারবি। রাম যখন জননীকে পেল, তুই বলেছিলি যে জননী তখন অজ্ঞান ছিল। হ্যাঁ ড্যাড। বিরাট, তুই যেখানে সাপটাকে দেখলি আর রাম যেখানে জননীকে পেল, দুটো একই জায়গা। থাক, আর একটা সত্যিও জানা যাবে, কিন্তু তুই এ ব্যাপারে বেশি মাথা ঘামাস না, আমি আছি। বিরাট, এ বিষয়ে আমি সব জানতে পারবো, কিন্তু এখনই আমি সেটা জানাতে পারছি না। সময় আসুক, তখন সব কথা আমি নিজে তোকে জানাবো। জননী, একটা ব্যাপার সত্যি, তুই যেমনটা বলছিস সেটা যদি অ্যানালাইসিস করি তাহলে বাংলা ফিল্ম দেখার মতো হবে। প্রণব, চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো তুই সিনেমা বলে মনে করছিস? এসব সত্যি প্রণব। কথা শুনে সিনেমার মতো মনে হলো তাই বললাম। এসব কথা ছাড় জননী, ড্যাড কিন্তু তোর আর বিরাটের উপরে খুব রেগে রয়েছে। তুই কেন বিরাটকে দেবসেনার বাড়িতে নিয়ে গেলি? ওখানে বিরাট না থাকলে এই ঝগড়াটা হতোই না। এটা বলতো, বিরাট কি চক্রবর্তী আঙ্কেলের গায়ে হাত তুলেছিল? প্রণব, এক মিনিট। বিরাট কিন্তু ওনার গায়ে আগে হাত তোলেনি। চক্রবর্তী আঙ্কেল ওর নামে মিথ্যে দোষ দিচ্ছেন। ওখানে আমি ছিলাম, যা হয়েছে আমার চোখের সামনে হয়েছে। বিরাট কিচ্ছু করেনি।
আঙ্কেল জেনে শুনে বিরাটের নামে অযথা দোষ দিচ্ছেন। বিরাট কিচ্ছু করেনি, শুধু কলার ধরেছিল, ওটাই সবাই দেখলো। কিন্তু চক্রবর্তী আঙ্কেল যে মারলেন সেটা কেউ দেখলো না। তাহলে বিরাট তো এসে ড্যাডকে সবকিছু খুলে বলতে পারতো। আসছিল প্রণব, কিন্তু তখনই তো এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তাই ও বাড়ি হয়ে আসবে বলে আমাকে এখানে ড্রপ করে দিয়ে গেল। এনিওয়েজ, কেয়ারফুল ভাবে হ্যান্ডেল কর জননী, কোনো কারণে দেবসেনার লাইফে যেন সমস্যা না হয়। ঠিক আছে। আমি কফি এনে দিয়েছিলাম, আর এটা ঠান্ডা হয়ে গেছে। আর একবার কি গরম করে আনবো? না না, ছেড়ে দে, লাগবে না। ঠিক আছে, সাবধানে। ড্যাড, তুমি আমায় যা বললে আমি সব বিশ্বাস করছি, কিন্তু আমার এখনো একটা সন্দেহ আছে। বল বিরাট। আমি তোমায় যা যা বললাম তা থেকে তুমি সত্যিটা দেখতে পেয়েছো, কিন্তু তুমি তো এখনো সম্পূর্ণ সত্যিটা আমায় বলনি ড্যাড। বিরাট, কিছু কিছু কথা লুকিয়ে রাখাটা অনিবার্য হয়, সেগুলো সঠিক সময় বলতে হয়। সেগুলো যদি আমি এখনই বলে দিই তাহলে তোর মনে সন্দেহ হবে সেটা সত্যি কিনা। সেগুলো তোর ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব ফেলবে। সেই জন্যই বললাম, বলার সময় এলে সব বলবো। বলো না ড্যাড, কোনো চিন্তা নেই। আমি সব পরীক্ষার জন্য তৈরি হয়ে এসেছি এখানে। স্কুল কলেজে যখন পরীক্ষা হতো তখন তুমি আমাকে আশীর্বাদ করতে বললেই তো আমি সব সময় ভালো নম্বর পেতাম। এখন আমার জীবনের পরীক্ষাতেও তোমার আশীর্বাদ রয়েছে, তাই আমার কোনো ভয় নেই ড্যাড। দুজনকেই পাওয়া যাচ্ছিল না, তাই খুব চিন্তা হচ্ছিল। এখানে দেখছি দুজনে খুব গম্ভীর বিষয় নিয়ে চর্চা করছো। কি আর করবে আন্টি, আটকে থাকা বিয়ের ব্যাপারেই আলোচনা করছে হয়তো। বিরাট, যে বিয়েটা হয়নি সেটা আবার হবে না তো? তোরও সবসময় ওই একই কথা, তুই নিজের বিয়েটা নিয়ে চিন্তা কর। আর যদি তোর বিয়েটা একবার হয়ে যায় নীলি, তাহলে সবার শান্তি। সত্যি বুঝেছি, কিন্তু ওরা ওদের অহংকার ছেড়ে আসবে তো? হবে হবে, ঠিক সময় হবেই। শোনো, খুব তাড়াতাড়ি এদের দুজনের বিয়েটা দিয়ে দিতে হবে, বুঝেছো? সবসময় এরকম ভূতের মতো বসে থাকবে না তো। এমন কিছু করতে হবে সাপও মরে আর লাঠিও না ভাঙে। কিছু একটা ভাবনা চিন্তা করো, আর সেটা তাড়াতাড়ি করো। চলো নীলি। আমার মতন সাপটাও মরবে না রাজেশ্বরী। গুরুদেব, আপনি যেমন বলেছেন আমি তেমনই করব, কিন্তু কিন্তু কি? আমার মনে হচ্ছে আরো একটা বাধা আসবে। আগে আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, একবার ওই নাম্বুদারির জন্য আর একবার জননীর জন্য। এইবার আর ওই নাম্বুদরি আমাদের পথে কোনো বাধা দিতে পারবে না শোভা। ওর ওই বন্ধন মুক্ত হতে এখনো সময় লাগবে। সেই সময়ের আগে এই চেষ্টা, এই প্রয়োগ দুটোই করতে হবে। কি এত চিন্তা করছিস তুই শোভা? চিন্তা করতে থাকলে পরিকল্পনা সফল হবে না। ওই রামকে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না। ওকে যে কোনো মূল্যেই হোক মেরে ফেলতে হবে, করতেই হবে সেটা। সেটা কি করে গুরুদেব? এখন আমার দেওয়া অস্ত্রটা মারণ অস্ত্র হিসেবে ব্যবহার কর শোভা। নে এটা। ড্যাড, যা হয়েছে সেটা নিয়ে এখনো চিন্তা করে যাচ্ছ কেন? আমি জননীর সাথে কথা বলেছি, ওখানে যা ঘটেছে সবটাই ও আমাকে বলেছে। ও বলল তুই মেনে নিলি, তাই না? সমাজে ওরা বেশ বড় লোক রে, আমাদের থেকে অনেকটা ওপর লেভেলে আছেন। উনি অযথা মিথ্যা কেন বলতে যাবেন? তোর বুদ্ধি নেই, তুই বিশ্বাস করেছিস, কিন্তু আমি তো তা নয়। এই সব নিয়ে কথা বলতে যদি বিরাট আসে, আমি কথা বলবো। ড্যাড, বিরাট এসেছে মনে হচ্ছে। আসুক আসুক।
আঙ্কেল আঙ্কেল প্লিজ তোমার সামনে আমি হাত জোড় করছি, বিরাট আসছে, কিন্তু ওকে তুমি বেশি বকাবকি করো না। বিরাটের ও বাড়িতে যথেষ্ট অপমান হয়েছে। তোমার কথার মানে কি মা? আমি অযথা চিৎকার করে মান সম্মান হারাবার মানুষ কি? এতটা নীচ আমি নয় মা, একটু দায়িত্ববোধ আমারও আছে। দেখো মা, আমার নিজের যতটা সম্পত্তি আছে সম্মানবোধ তার থেকে বেশি আছে। সেটা যেদিন হারিয়ে ফেলবো আমার আর কিছুই থাকবে না, তুমি সেটা মনে রেখো। নমস্কার আঙ্কেল। দেখো বিরাট, কেউ নমস্কার করলে তাকে প্রতি নমস্কার জানানো আমাদের সংস্কৃতির একটা অঙ্গ, কিন্তু তার জন্যে একটা মানসিক স্থিতি দরকার পড়ে, আর এই মুহূর্তে সেই স্থিতি আমার মনের মধ্যে নেই। কোনো ব্যাপার নয় আঙ্কেল, বড়দের দেখলে নমস্কার করতে হয়, এটা মা বাবা আমায় শিখিয়েছে। তাই আপনি নমস্কার করুন বা না করুন, আমি জানি যে আপনি মনে মনে আমায় আশীর্বাদ করবেন। কোথায় আছে বিরাট? কোথায় সেই সংস্কার? আমি তো তোমার মধ্যে সেই সংস্কার দেখতে পাচ্ছি না। জানি আঙ্কেল, আপনি কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি জননীকে ফোন করেছিলেন যখন, তখন সব সত্যিটা জেনে গেছি। সেই